আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবরার জাহিন জিনান। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে। আজকে ধারাবাহিক লাইভে আমরা তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গঠনের ওপর সার্বিক যে আলোচনা আছে, অর্থাৎ একটা পদার্থ কীভাবে তৈরি হয়ে থাকে সেইগুলো থেকে শুরু করে পদার্থটার তোমার যেই তার পারমাণবিক সংখ্যা কেমনভাবে তুমি যাচাই করবা, তার হলো ভর সংখ্যা কীভাবে, তার নিউট্রন সংখ্যা কীভাবে, তার ইলেকট্রন সংখ্যা কীভাবে, কোনটা কীভাবে দেখবা, তারপরে এইগুলার যে আইসোটোপ সম্পর্কে ধারণা একটা সেটা দেখবা। তারপরে তুমি এই যে প্রতিটা পরমাণু এইগুলোর ইলেকট্রন বিন্যাস কীভাবে হয়ে থাকে সেই বিন্যাস সম্পর্কে থেকে শুরু করে নানান জিনিস খুঁটিনাটি সকল কিছু নিয়ে আজকের এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। ইনশাল্লাহ যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে করো, তোমরা যদি খাতা কলমে একটু নোট করতে পারো তাহলে আরও ভালো হয় জিনিসটা। শুরু করা যাক তাহলে। প্রথম আমরা কি করবো আজকে, তাহলে আজকে হলো পদার্থের গঠন, অর্থাৎ কি পদার্থের, আজকে আমরা কোন চ্যাপ্টার করবো, পদার্থের গঠন। এখন পদার্থের গঠন এই চ্যাপ্টারটা শুনলে খুবই সহজ মনে হইতে পারে, কিন্তু এর মধ্যে যে ব্যতিক্রমগুলো আছে এইগুলো তোমাদের হলো এখনই ক্লিয়ার করার সময়। মানে তোমরা যদি হলো ভবিষ্যতের কথা চিন্তা করো সেই সময় আর তুমি এই ব্যতিক্রমগুলোর কথা চিন্তা করতে পারবে না। যেমন ইলেকট্রন বিন্যাস সবগুলোই একই নিয়ম হচ্ছে, আসলে কিন্তু না, ব্যতিক্রম আছে। মানে কেমিস্ট্রি কী হয়, এক্সেপশন দ্বারা ভরা। তোমার এই এক্সেপশনগুলোই হলো তোমার পরীক্ষায় দেখবে তুমি পড়বে, তোমার হলো যে সহজ নিয়মে যেগুলো হচ্ছে সেগুলো আসলে পড়বে না কখনো। সেই জন্য আমরা শুরু করি, প্রথমে আস্তে আস্তে যাই। আমরা প্রথমে কি আছে আজকে, আচ্ছা মৌলের প্রথম স্লাইড এটা। আচ্ছা প্রথমে আমার যতটুকু মনে হয় এটা একটা স্লাইড বাকি রয়েছে। প্রথম যে স্লাইডটা আমাদের আছে, মানে টপিকটা আছে, সেটা হলো কি একটা মৌলের হলো গঠন, ঠিক আছে। একটা হলো মৌলিক যৌগ, মৌলিক একটা পদার্থ, আর একটা হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বা মৌলিক বা একটা পরমাণু, আর একটা হলো অণু, ঠিক আছে। এইগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে। যেমন জিনিসটা দেখি, আমরা যদি লিখি যে H2 অর্থাৎ কি হাইড্রোজেন, আমরা যদি লিখি হাইড্রোজেন H2, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনটাই আছে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে অণু গঠন করে আছে। সেম জিনিসটা যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে লিখি তাহলে O2 লিখবো। তার মানে কি এর মধ্যে শুধু অক্সিজেনটাই আছে। কিন্তু যদি আমরা লিখি এখানে যে পানি H2O, তাহলে এটা কি মৌলিক হইল? এই যে অণুটাই অর্থাৎ এই যে যৌগটা, এই যৌগটার মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে। এই যৌগটার মধ্যে কি আছে, অক্সিজেন আছে। তাহলে এই যে যৌগটা হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে যেটা গঠিত হচ্ছে এটা কিন্তু আসলে যৌগিক হয়ে যাচ্ছে। কিন্তু শুধু H2 বা শুধু O2, শুধু S, সালফার, এইগুলো সবগুলোই কি হচ্ছে, মৌলিক আকারে থাকবে। তাহলে এগুলো সবগুলোই কি থাকবে ভাইরা, মৌলিক আকারে থাকবে। এগুলো সবগুলোই কি থাকবে, মৌলিক আকারে থাকবে। সেম জিনিসটা এখানে আমরা নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব, নেক্সট যে টপিকটা এটা খুব সহজ টপিক, এটা তো তোমরা ছোটবেলা থেকে হয়তো জানো। বাট আমরা আলোচনা করবো কি মৌলের প্রতীক নিয়ে। আমরা কি আলোচনা করব, মৌলের প্রতীক। মানে একটা মৌলকে আমরা তো আর অক্সিজেন OXY ZEN এইগুলো ভাবে লিখতে পারবো না, বা হাইড্রোজেন এত কিছু লেখার আমাদের সময় নেই। আমরা কি ব্যবহার করি, ও ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি, এইচ ব্যবহার করি। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করবা, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি ব্যবহার করছি, এইচ ব্যবহার করছি। অক্সিজেনের ক্ষেত্রে কি ব্যবহার করছি, ও ব্যবহার করছি। কিন্তু পটাশিয়ামের কি হয়, পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম যেটা লিখো তোমার, সেই পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করছি, কে ব্যবহার করি। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কে ব্যবহার করি। গোল্ড বা সোনা, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, AU ব্যবহার করি। তার ক্ষেত্রে কি ব্যবহার করি, AU ব্যবহার করি। এইগুলা কি হচ্ছে, তাহলে একটা জিনিস আমরা বুঝছি যে সব কিছুই কিন্তু আসলে যে একটা পরমাণুর প্রথম দুইটা অক্ষর বা প্রথম একটা অক্ষর দিয়ে আমরা প্রতীকটা বানাই এমন না, তাই না। আমরা হলো তার গ্রিক শব্দ, তার গ্রিক সেটা হলো তার নামটা কি ছিল গ্রিকভাবে, সেইটা দিয়েও আমরা কি তার প্রতীকটা বানাইতে পারি। এখন এইগুলোর কারণে কি হতে, কারণ আমাদের হলো তো মৌলের সংখ্যা তো আর একটা দুইটা না বা 10টা না, মৌলের সংখ্যা কয়টা, প্রায় 118টা এরকম। তাহলে এত কয়টা যে মৌল, সবগুলো যদি আমরা প্রথম দুইটা অক্ষর দেখতে যাই তাহলে দেখবো যে একই রকম জিনিস পাওয়া যাচ্ছে বা মিল হয়ে যাচ্ছে, তখন এগুলো সম্ভব না করা। সেজন্য কি হচ্ছে, কয়েকটা গ্রিক শব্দের প্রথম দুইটা অক্ষর ব্যবহার করছে, কয়েকটা জাস্ট নামের প্রথম দুইটা অক্ষর ব্যবহার করা হচ্ছে, বা প্রথম একটা অক্ষর ব্যবহার করা হচ্ছে। সেই জিনিসটা নিয়ে আসলে মৌলের প্রতীকের যে টপিকটা এটা হলো সাজানো হয়েছে। যেমন এখানে আমরা কিছু কিছু টপিক আমরা দেখতে পারবো, যে এই যে এইগুলা প্রথমে তোমার এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত তুমি যতগুলা মৌল দেখতে পাচ্ছ এইগুলো দেখবা যে সবগুলো হলো ফার্স্টের যে একটা দুইটা লেটার একটা অ্যালফাবেট ব্যবহার করেই হচ্ছে। যেমন এইগুলাই কার্বনের ক্ষেত্রে সি ব্যবহার করা হচ্ছে জাস্ট, কিন্তু এই সেম জিনিস কোবাল্টের ক্ষেত্রে যখন ব্যবহার করছে তখন সি ব্যবহার করলে তো কার্বন হয়ে যাবে, সেটা সিও ব্যবহার করা হচ্ছে। কিন্তু নিচের যেইগুলো আছে এইগুলো হলো আমাদের পরে মানে জানা লাগবে।
নিচের যেইগুলা এইগুলাই আমাদের জানা লাগবে। এখন কিন্তু এগুলো বেসিকের সময়, তোমাদের 9-10-এর আসলে কিন্তু হাতের খড়ির সময় এইসব জিনিসগুলা। এই জিনিসগুলা তোমরা হয়তো আর ইন্টার লাইফে যে তোমরা যদি বলো যে স্যার আমি তো AU মানে কি সেটা জানি না, আমি তো কে মানে কি সেটা জানি না, আসলে এটা কি প্রতীক বোঝাচ্ছে, এটা কিন্তু একটা ইজ্জত হরণ করার একটা বিষয় হয়ে যাবে তোমাদের। তাই এখন থেকেই তোমাদেরকে বোঝা লাগবে যে কোন প্রতীক বা কোন লেটার বা কোন তার AU দ্বারা কি বোঝায় বা কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, এই কোন মৌলকে ইঙ্গিত করছে সেটা কিন্তু বলা লাগবে। পরীক্ষায় কিন্তু লেখা থাকবে না যে পটাশিয়াম, এভাবে লেখা থাকবে না, লেখা থাকবে কে জাস্ট, ঠিক আছে? পরীক্ষায় লেখা থাকবে না যে অটাম, অরাম, অরাম মানে কি গোল্ড লেখা থাকবে না কখনো। সেই জিনিসগুলো এখন মুখস্থ করা লাগবে। যেমন দেখো সোডিয়াম, সোডিয়ামটাকে আমরা কি এন এ দ্বারা বোঝাই, কিন্তু সোডিয়াম তো এস হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এস হচ্ছে না, ন্যাট্রিয়াম সোডিয়ামের। কপার কিউপ্রাম, পটাশিয়াম ক্যালিয়াম, সিলভার অ্যাজেন্টাম, টিন স্ট্যানাম, অ্যান্টিমনি কি হয় স্টিবিয়াম। অরাম মানে কি গোল্ড, অরাম মানে কি সোনা, গোল্ড তো জি দিয়েতে পারতো, বাট আমরা তো জি দিচ্ছি না, কি দিচ্ছি AU দ্বারা প্রকাশ করছি গোল্ডটাকে। গোল্ডের যে ধাতুটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, AU দ্বারা প্রকাশ করছি। যেমন কি গোল্ড কোনটা দ্বারা, গোল্ড হলো AU মানে অরাম দ্বারা আমরা গোল্ডকে বোঝাই। সেম জিনিসটা যদি আমরা লেডে দেখো, লেড যদি আমরা দেখি, লেড হলো কি প্লাম বাম মানে কি PB, লেড মানে কি PB অর্থাৎ কি প্লাম বাম। এখন এই PB বা প্লাম বাম দ্বারা আমরা কি বোঝাচ্ছি, লেড বোঝাচ্ছি। টাংস্টান ওলফ্রাম W দ্বারা, আয়রন রে কি ফেরাম FE দ্বারা বোঝাই। মার্কারিরে কি বোঝাই হাইড, মার্কারিকে কি দ্বারা বোঝাই HG দ্বারা বোঝাই, ঠিক আছে? মার্কারিকে কি দ্বারা বোঝাই HG দ্বারা বোঝাই। তাহলে এইগুলো নিচের এইগুলো একটু ব্যতিক্রম, মানে এগুলো গ্রিক লেটার থেকে আসে। আর উপরে যেগুলো আছে সেগুলো আমাদের স্বাভাবিক যে ইংলিশ যে ভাষাগুলো তার হলো একটা বা দুইটা করে অ্যালফাবেটগুলো ব্যবহার করা হচ্ছে। আশা করি এগুলো ক্লিয়ার, কারণ এখানে হলো বোঝানোর কিছু না, এখানে তোমাদেরকে পড়া লাগবে এই জিনিসটা। তোমরা যত করে এই জিনিসগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে পারবে ততই তোমাদের জন্য লাভ হবে, কারণ পরবর্তীতে না এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আটকাই দিতে পারে তোমার, মাথায় রাখবা জিনিসগুলো। নেক্সট স্লাইড যেটা সেটাই আমরা যাই। আচ্ছা এইটাই আসলে সে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ যেটা আমরা বুঝাইছি তোমাদের। তাহলে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এটা কি, এটা আমরা প্রথমে আলোচনা করেছি, এটা দিয়েই শুরু আসলে এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা, সেটা শেষ আমাদেরকে। এবার আসলে অণু পরমাণু, অণু পরমাণু এটা তো আমরা জানি, অণু কি H2 এটা কি একটা অণু, বাট হাইড্রোজেন শুধু এটা কি একটা পরমাণু। মানে একটা অণু কি হবে সবসময় দুই বা তার অধিক সংখ্যক দ্বারা যুক্ত হবে অণুটা, বাট একটা পরমাণু কি থাকবে সিঙ্গেল থাকবে অলওয়েজ। এটা হলো হাইড্রোজেন পরমাণু, এটা কি হাইড্রোজেন অণু, সেম জিনিসটা, ঠিক আছে? অণু পরমাণু এটা তো আমরা বিজ্ঞান বইতে আমরা পারি এই জিনিসটা। এবার কি আসলো, আচ্ছা আগে হলো ভর সংখ্যাটা আসবে মনে হয়, আমি যতদূর মনে হয় যে আগে ভর সংখ্যা বা তারপরে। আচ্ছা ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা লাগবে, যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, দেন কি ভর সংখ্যা, ভর সংখ্যা, দেন কি প্রোটন সংখ্যা। এই সব জিনিসগুলো তোমাদের কাছে একটু ক্লিয়ার থাকা লাগবে। প্রোটন সংখ্যা, তারপর কি রয়েছে ইলেকট্রন সংখ্যা, আর কি পাওয়া যাবে, কি সংখ্যা থাকে আর ইলেকট্রন সংখ্যা, তারপরে কি থাকবে নিউট্রন সংখ্যা, আরও থাকবে কি নিউট্রন। এই সংখ্যাগুলোই সাধারণত ব্যবহার করা হয়, নিউট্রন সংখ্যা এইগুলাই কি ব্যবহার করা হয়। এখন একটা জিনিস প্রথমে, এই যে পারমাণবিক যে সংখ্যা বললাম কথাটা, আর এই যে প্রোটন সংখ্যা যে কথাটা বললাম, এই দুইটাই হলো আসলে সেমই, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা গেল, এই দুইটা সেম। যেমন আমরা পর্যায় সারণী অনেকেরই মুখস্থ এখনো পর্যন্ত, তাই না? অনেকেই আমরা হয়তো জানি, প্রথম 30টা তো সবাই জানি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম প্রোটিয়াম এগুলো সব জানি। তাহলে আমরা এই যে সিরিয়ালটা যেটা মেনটেন করে আমরা মুখস্থটা করি, আসলে সেটা আমরা কোন সিরিয়ালটা মেনটেন করি বলো তো? তার পারমাণবিক সংখ্যা বা তার প্রোটন সংখ্যা সেটা মানে মেনটেন করি আমরা। যেমন আমরা যদি দেখি যে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম মানে কি Na। এখন এই সোডিয়ামের ক্ষেত্রে একটা জিনিস তুমি দেখবা যে এর সবার বাম পাশে বা লেফট সাইডে এই যে যে জায়গা, এই ঘরটুকু, এইটুকুর মাঝে কি লেখা থাকবে বলো তো? এর পারমাণবিক সংখ্যা লেখা থাকবে। সোডিয়ামের কত পারমাণবিক সংখ্যা কত? 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, ঠিক আছে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? 11 হবে। তাহলে এই যে পারমাণবিক সংখ্যা এটা কোথায় লেখা থাকবে? সোডিয়ামের এখানে লেখা থাকবে, গেল সোডিয়ামের। এখন পারমাণবিক সংখ্যা মানে 11, 11 কি থাকবে তাহলে? 11টা কয়টা? 11টা প্রোটন রয়েছে।
এখন যতগুলা একটা মানে মৌলে যতগুলা প্রোটন থাকবে ঠিক ততগুলাই, মানে যতগুলা পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলাই নেগেটিভ চার্জ থাকবে। অর্থাৎ যদি প্রোটন থাকে 11টা তাহলে হলো ইলেকট্রনও কয়টা, 11 থাকবে। কিন্তু এর ভর সংখ্যা কত সেটা আমাদের জানা লাগবে। ভর সংখ্যা কত থাকবে এর? আমাদের সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। সেটা আমরা কোথায় লিখি? উপরে লিখি। সোডিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা কত থাকে? 23 থাকে। আর পারমাণবিক সংখ্যা কত থাকে? 11 থাকে। এখন ভর সংখ্যা ইজিক্যাল টু, যদি আমরা লিখি একটা সূত্র যে ভর সংখ্যা সমান সমান কি হতে পারে? ভর সংখ্যা ইজিক্যাল টু আমাদের যে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা যোগ কি আর নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন। তাহলে ভর সংখ্যা সমান সমান কি থাকবে? পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা ইজিক্যাল টু কি থাকবে? পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান সমান কি? পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা ইজিক্যাল টু কি থাকবে? পারমাণবিক সংখ্যা থাকবে এবং তার সাথে আর কি যুক্ত হবে? নিউট্রন সংখ্যাটা যুক্ত হবে। পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। যেমন দেখি সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, তাইলে আমরা এর ধরো ভর সংখ্যা আমরা জানি, ঠিক আছে, এটার ভর সংখ্যা আমরা জানি 23। আচ্ছা, এর পারমাণবিক সংখ্যা জানি কত? 11। তাহলে বাকি থাকছে কি? এর নিউট্রন সংখ্যা। তাহলে এই নিউট্রন সংখ্যাটা কয়টা থাকতেছে? তাহলে অতএব নিউট্রন কয়টা পাচ্ছি আমরা? 11 দুগুণী 22 আর 1 23। তাহলে নিউট্রন কয়টা পাচ্ছি? 12। নিউট্রন কয়টা? 12টা। ঠিক আছে, নিউট্রন সংখ্যা কয়টা? তাহলে 12টা সংখ্যা। খুবই সহজ দিয়ে এটা আমরা তাহলে ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, সেখান থেকে নিউট্রন সংখ্যা আমরা মানে 23 থেকে 11 বাদ দিলেই যে সংখ্যাটা পাবো সেটা হলো নিউট্রন সংখ্যা। তাইলে আমরা ভর সংখ্যা পাইলাম, আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা পেলাম, আমরা ইলেকট্রন সংখ্যা জানি যে যতগুলো প্লাস চার্জ ততগুলো মাইনাস চার্জ, সেই জন্য তো একটা মৌল নিরপেক্ষ। তাহলে 11টা ইলেকট্রন আছে এখানেও। আচ্ছা, তারপর আবার কি জানি যে আমরা 23 থেকে 11 মাইনাস করলাম, পালাম কত? 12। তাহলে এর নিউট্রন সংখ্যা কয়টা? 12টা নিউট্রন সংখ্যা। এইটা দিয়ে মোটামুটি আমাদের ভর সংখ্যা সংক্রান্ত যতগুলা তোমাদের মাথার মধ্যে কোশ্চেন থাকতে পারে, যতগুলা তোমাদের সমস্যা তোমরা পড়তে পারো, সবগুলো নিয়ে আমরা আলোচনা মোটামুটি করলাম। যদি একটু আরেকবার যদি তোমরা হলো একটু পড়ে নাও বা হলো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে আস্ক করতে পারো, আমি তোমাদের দেখার চেষ্টা করব। দেখি, দাঁড়াও। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা তাহলে আস্ক করতে পারো আমাকে, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আস্ক করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা ছিল যেটা আমরা বাদ দিয়ে আসছি, সেটা কি? সাংগঠনিক কণা, ঠিক আছে। আচ্ছা, আমরা কি কি জিনিস একটু আগে পড়ালাম, একটু রিসাইকেল করি, মেমোরিটা একটু রিসাইকেল করি। যে আমরা কোনগুলো পড়ালাম? যে আমরা ইলেকট্রন সংখ্যা পড়ালাম, আমরা হলো প্রোটন সংখ্যা সম্পর্কে একটা ধারণা পেলাম, আমরা হলো নিউটন সংখ্যা সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা ইলেকট্রনটা কি এমন? ইলেকট্রনটা হলো ঋণাত্মক, ঋণাত্মক সংখ্যা ই মাইনাস। আর প্রোটনটা কেমন? প্রোটনটা হলো ধনাত্মক একটা চার্জ। তাহলে ইলেকট্রনের আধান কেমন? ঋণাত্মক। প্রোটনের আধান কেমন হবে? ধনাত্মক হবে। আর নিউট্রন যেটা, সেই নিউট্রনের আধানটা কেমন হবে? 0 বা হলো নিরপেক্ষ। নিউট্রনের কোনো আধানবিহীন, ঠিক আছে। নিউট্রনটা কেমন? 0 বা নিরপেক্ষ। আমরা দেখি প্রথমে ইলেকট্রন, ঠিক আছে। প্রথমে আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করি। ইলেকট্রনে কত আধান? কেমন? ঋণাত্মক আধান থাকবে। আর প্রোটনের আধান কেমন থাকবে? ধনাত্মক আধান থাকবে প্রোটনের, ঠিক আছে। আর আমাদের যে নিউট্রন, এই নিউট্রনের আধান কেমন থাকবে ভাইয়া? নিউট্রন হলো নিরপেক্ষ। নিউট্রন কি? নিরপেক্ষ। ইলেকট্রনকে ই দ্বারা, প্রোটনকে পি দ্বারা, আর নিউটনকে এন দ্বারা। খুবই নামের সাথেই সহজ জিনিসটা গেল, নিউটনকে এন দ্বারা। এখন তোমার একটা জিনিস একটু মাথায় আনো, যে আমরা বলেছিলাম যে একটি পরমাণু হলো নিরপেক্ষ আসলে, মানে যতগুলো প্লাস ততগুলো মাইনাস কাটাকাটি হয়ে যায়, ফলে 0 হয়ে যায়। এখন পরমাণু যে নিউক্লিয়াস, পরমাণুতে একটা নিউক্লিয়াস ধরো, এই হলো একটা ধরো নিউক্লিয়াস, ঠিক আছে। এটা একটা পরমাণু। তাহলে পরমাণুর ভিতরে যদি নিউক্লিয়াস ধরি, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন এই দুইটা থাকে মাঝখানে, আর ইলেকট্রন থাকে বাইরে। এখন এই প্রোটন আর নিউট্রন, এই দুইটা হলো প্রোটন আর নিউট্রন গেল, এই দুইটার নিউট্রন হলো 0, মানে নিউট্রনের কোনো আধান নেই। প্রোটন হলো প্লাস, ইলেকট্রন মাইনাস। যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন গেল। তাহলে এই যে প্রোটনটা, এই প্রোটনের প্রকৃত যে আধান বা চার্জ, প্রোটনের প্রকৃত আধান বা চার্জ, সেটা কি হবে? দেখো, প্লাস হবে। কত এটা? 1.60 × 10⁻⁻19 কুলম্ব।
1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কি হচ্ছে? এটা প্লাস চার্জ। বাট ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? সেম জিনিসটাই হবে, প্রায় প্রায় সেম জিনিসটাই, জাস্ট মাইনাস হবে। জিনিসটা আমরা খেয়াল করি, সেম জিনিসটা কি হবে দেখো, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখানে হলো প্লাস চার্জ, কারণ এটা হলো ধরো এটা হলো ভিতরে প্লাস বাইরে মাইনাস, প্রকৃত চার্জ। দুইটাই কি হচ্ছে? কাটাকাটি হয়ে যাচ্ছে এবং নিরপেক্ষ হয়ে যাচ্ছে। দুইটাই কি হচ্ছে? কাটাকাটি হয়ে যাচ্ছে এবং পরমাণুটা কি হচ্ছে? নিরপেক্ষ হয়ে যাচ্ছে, না ধনাত্মক না ঋণাত্মক। ঠিক আছে? আচ্ছা, এবার হলো প্রকৃত ভর। প্রকৃত ভর কি আমরা জানি যে হলো আমাদের যে ইলেকট্রনের ভর আসলে অনেক গুণ কম, প্রায় 1000-এর বেশি। ঠিক আছে? এত গুণ কম থাকে ইলেকট্রনের ভর। যেমন কি আমাদের হলো প্রোটন, যেটা সেটা হলো 1.673 ইন্টু 10⁻⁻14 ওই 24, 10⁻⁻24। সেম জিনিসটা কি হবে আমাদের এইটারও, আমাদের যে প্রোটন এবং নিউট্রন কি হয় 1.673 ইন্টু 10⁻⁻24। বাট ইলেকট্রনের ক্ষেত্রে কি হচ্ছে? -28, 9.11 ইন্টু 10⁻⁻28। এইগুলো তোমাদের এমসিকিউর জন্য পড়ে। ঠিক আছে? এখন এই যে জায়গা থেকে তুমি একটা জিনিস বোঝো যে এটা হলো প্রোটনের, ঠিক আছে, 1.63 10⁻⁻24। এটাও হলো 1.6373 ইন্টু 10⁻⁻24। এই দুইটা থেকে প্রায় 1000, এটা কিন্তু -28 মানে কি প্রায় 1000 গুণ বা তারও বেশি, 10,000 গুণ এরকম কম। ঠিক আছে? তাহলে একটা জিনিস এখান থেকে কি ক্লিয়ার যে এই যে দুইটা মানে নিউট্রন প্রোটন, এই দুইটার মধ্যে ভর আছে বেশি, এইটার ভর নেই বললেই চলে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনের মানে একটা নিউক্লিয়াসের মধ্যে সবটুকু ভর, একটা নিউক্লিয়াসের ভর, তাহলে একটা পরমাণুর ভর কোথায়? একটা পরমাণুর ভর তার নিউক্লিয়াসের মধ্যে কি হয়? কেন্দ্রীভূত থাকে। এটাকে শিওর বুঝছো জিনিসটা যে কেন কেন্দ্রীভূত থাকে? কারণ কি আমাদের প্রোটন নিউট্রন কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। বাইরের দিকে হলো ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রনের ভর প্রায় 1000 থেকে 10,000 গুণ কম। বাট প্রোটন আর নিউট্রন এই দুইটার ভর আছে ও ইলেকট্রনের তুলনায়। তাহলে এই দুইটা যদি মাঝখানের দিকে, এই কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত থাকে, তাহলে আমাদের একটা পরমাণুর যত সব ভর, সবটুকু ভর কোথায় থাকে? নিউক্লিয়াস থেকে। তাহলে পরমাণুর সবটুকু ভরই কোথায় থাকে? নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে? এই কথাটা এখানেই বোঝাই। তাহলে কি বলছিলাম আমরা? যে একটা পরমাণুর সকল ভর সেটা কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যেই কেন্দ্রীভূত থাকে। একটা পরমাণুর সকল ভর কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে। খুবই সহজ জিনিস, খুবই সিম্পল একটা জিনিস, আমরা দেখলেই বুঝে যাব। আচ্ছা, তারপরে এবার আসলো, আচ্ছা এবার আমাদের কি হবে? এবার একটা হলো জাস্ট তোমাদের পড়ার একটা কোশ্চেন, সেটা হলো রাদারফোর্ডের মডেল। আমরা দুইটা মডেল পাই, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল। রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, দুইটা। এই দুইটা মডেল আমাদের কি ধারণা দেয় সেটা আমাদের বোঝা লাগবে। যে এই দুইটা মডেল আমাদের পরমাণুতে, একটা পরমাণু তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে সজ্জিত আছে, বা এরা হলো কিভাবে চার্জ এরা গ্রহণ করছে, চার্জ কিভাবে ক্ষয় হচ্ছে, সেইগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। ঠিক আছে? এখন রাদারফোর্ডে যে পরমাণু মডেল সেটা হলো একটু আগে হয়, বোরেরটা একটু পরে হবে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে যত দিন যাবে ততটা হলো কি আপডেট হইতে থাকবে। সো রাদারফোর্ডের অনেক ভুল এমন আছে বা অনেক সীমাবদ্ধতা আছে যেগুলো কি করে? বোর সলভ করে দেয়। বা বোরের অনেক সীমাবদ্ধতা আছে সেগুলো পরবর্তীতে আবার সলভ হইতে থাকে সেগুলো। কিন্তু দুইজনেরই কি আছে? সাফল্য আছে, কিছু সীমাবদ্ধতা আছে কিছু। তোমাদের সিকিউর কোশ্চেনটা কিভাবে হবে? যে নিচের কোন মডেলটি তোমার কাছে বেশি গ্রহণযোগ্য? এই অধ্যায় থেকে তোমরা রাদারফোর্ড আর বোরের মডেল তো তোমরা এইটাও ধরো পড়ছো। 9-এ কী করবে? আরও বিস্তৃত হবে, কিছু দেওয়া আছে। খুবই সহজ জিনিসটা, যে এখন আমাদের কি করতে হবে? ওই যে দুইটা পেজ আছে সেই দুইটা পেজ পুরোটুকু আমাদের রিডিং পড়তে হবে। খুবই একটা বর্ণনামূলক টাইপ একটা কোশ্চেন। তোমার যতটুকু তুমি হলো মাথায় রাখতে পারবে তার উপরেই তোমার হলো নাম্বার ওখানে দেবে। তাইলে আমরা কি করব? যে খুবই সহজভাবে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে হয়তো আমরা এই রাদারফোর্ডের যে মডেলটা বলো বা বোরের যে মডেলটা বলো সেটা পড়বো। এটাই হলো তোমাদের বোঝানো তেমন কিছু নেই, কিন্তু তাও আমরা একটু যদি দেখি জিনিসটা। রাদারফোর্ড কি বলছে আসলে? রাদারফোর্ড বলছে যে আসলে আমাদের এই যে নিউট্রন মানে আমাদের পদার্থের পরমাণুর মধ্যে সকল ভর সেটা কি হচ্ছে? তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকছে। এটাই রাদারফোর্ডের কথা। দেন কেন্দ্রে যদি কেন্দ্রীভূত থাকে তাহলে বাকিটা কি হচ্ছে? ইলেকট্রন কি হচ্ছে? তার চারপাশে ঘুরছে, গেল। আচ্ছা, তারপর আরও কিছু আমাদের কি করবে রাদারফোর্ড? আরও কিছু কথা এখানে আমাদের বলবে, যেমন হলো
ধরো যে এর হলো কক্ষপথ কোনটা, কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি, তাহলে কক্ষপথ বাদে কীভাবে ঘুরছে সেটা সম্পর্কে দেয়। এর কিছু সীমাবদ্ধতা আছে, যেমন হলো কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা নেই এদের। দেন আরও কিছু আছে যে হলো এদের হলো কোনো চার্জ সম্পর্কে কোনো ধারণা নেই। এইগুলো রাদারফোর্ডে গেল। দেন হলো এর সীমাবদ্ধতা পড়বা। আর হলো বোরের যে মডেলটা, বোরের মডেলে যদি আমরা এবার আসি, আচ্ছা রাদারফোর্ডে এটা কি দিছে, আচ্ছা বোরের যে মডেলটা সেটাই যদি আমরা আসি, এটা হলো কি উন্নত কেন বলা হয়, দেখো রাদারফোর্ড সব কথাই বলেছে যে একটা পরমাণুতে চার্জ নিরপেক্ষ থাকে, একটা পরমাণু সকল ভর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, একটা পরমাণুতে ইলেকট্রনগুলো ঘুরতেছে, সব জিনিসগুলো রাদারফোর্ড বলেছে, কিন্তু সঠিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু বোর কি বলছে, বোর তিনটা জিনিস সবার প্রথমে উল্লেখ করে। বোরের ক্ষেত্রে দেখা যায় কি করে, যে কৌণিক ভরবেগ সম্পর্কে বোর একটা হলো ধারণা দেয়, ঠিক আছে। তিনটা জিনিস কি দেয়, প্রথমটাতে কি দেয়, বোর হলো একটা কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়, ইলেকট্রনের বেগ সম্পর্কে ধারণা দেয়। এছাড়া আরেকটা কি দেয়, যে এই যে যে কক্ষপথ, ঠিক আছে, বোর কি বলে যে ইলেকট্রনগুলা আমাদের নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে, ঘোরার সময় কিছু পরিমাণ শক্তি তারা হ্রাস করবে, হ্রাস করে কি হবে, একটা কক্ষপথ দ্বারা ঘুরবে। আমাদের রাদারফোর্ড কি বলছিল, যে ইলেকট্রনগুলো চারপাশ থেকে ঘুরবে, জাস্ট এইটুকু, যে ওদের কোনো কক্ষপথ আছে বা এইসব কিছু সেগুলো সম্পর্কে কোনো ধারণা দেয়নি। কিন্তু বোর কি বলছে ভাইয়ারা, বোর বলছে ইলেকট্রন ঘুরবে কিন্তু একটা কক্ষপথ সম্পর্কে ঘুরবে, কক্ষপথ দিয়ে, অর্থাৎ কেমন কক্ষপথ দিয়ে ঘোরার কথা আমাদের বলেছে, যে বৃত্তাকার একটা কক্ষপথ দিয়ে ঘুরবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখি যে আসলে এইটাও সঠিকভাবে একদম পরিপূর্ণভাবে সঠিক নয়, এটা আসলে উপবৃত্তাকার হতে পারে বা আরও অন্যান্যভাবে ঘুরতে পারে জিনিসটা। তাহলে রাদারফোর্ড আর বোর, বোর আমরা কি বললাম, যে বোর বলছে কি, যে ইলেকট্রনগুলো ঘুরবে একটা বৃত্তাকার কক্ষপথ, মানে এই কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় বোর। দ্বিতীয় নম্বর কি করে, দ্বিতীয় নম্বর হলো কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়। দ্বিতীয় নম্বর কি করে, কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়, কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয় বোর। কৌণিক ভরবেগের যদি আমরা সূত্র, তোমরা এগুলো পাবা তোমাদের বইতে, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি, mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই, ঠিক আছে। কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়, কৌণিক ভরবেগ কি হবে, mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। এটা দ্বারা কিছু ম্যাথ তোমাদের পড়তে পারে, এখানে আরেকটু ভালোভাবে আমি যদি লিখি জিনিসটা, যে কৌণিক ভরবেগ সম্পর্কে কি, যে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। এখানে এম দ্বারা কি বোঝায়, এইগুলো আমাদের কিন্তু এমসিকিউ করে পড়বে বা সিকিউতেও পড়তে পারে, যে এম দ্বারা কি বোঝায়, এম হলো ইলেকট্রনের ভর বোঝায়। এম দ্বারা কি, এটা হলো ভর, কার ভর, ইলেকট্রনের ভর, তাহলে ইলেকট্রনের ভর এম দ্বারা। ভি দ্বারা কি, বেগ, ভি দ্বারা কি ইলেকট্রনের বেগ গেল। আর দ্বারা কি, যেই কক্ষপথে হলো ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আর কি, কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। আর দ্বারা কি বোঝায় ভাইয়েরা, কক্ষপথের ব্যাসার্ধ বোঝায়। আর দ্বারা কি বোঝায়, কক্ষপথের ব্যাসার্ধ বোঝায়, ঠিক আছে। এখন এম ভি আর তো গেল, দেন nh বাই 2 পাই, এন দ্বারা কি বোঝায়, এন দ্বারা বোঝায় হলো আমাদের কি, যে কক্ষপথ বা আমাদের প্রধান যে শক্তি স্তর সে সংখ্যাটা বোঝায়, প্রধান শক্তি স্তরের সংখ্যাটা বোঝায়, প্রধান শক্তি স্তরের সংখ্যাটা বোঝায়, যে কত নম্বর শক্তি স্তর আছে আমাদের ইলেকট্রনটা। দেন এইচ দ্বারা কি, এইচ দ্বারা হলো প্লাঙ্কের ধ্রুবক বোঝায়, এইচ দ্বারা কি বোঝায়, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এটা হলো কক্ষপথের, এটা দ্বারা কি বোঝায়, এন দ্বারা হলো কক্ষপথ, কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা গেল, কক্ষপথের সংখ্যা বোঝায়। এইচ দ্বারা কি বোঝায়, প্লাঙ্কের ধ্রুবক বোঝায়, এইচ দ্বারা কি বোঝায়, প্লাঙ্কের ধ্রুবক, এইচ কি প্লাঙ্কের ধ্রুবক। এটা কত মান, কত 6.626 মনে হয়, ইন্টু 10⁻20 মাইনাস কত ছিল, 34 মেবি, ভুল যাইতে পারে, -34, 6.62 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এরকম কিছু, -34 মিটার স্কোয়ার কত, কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড, এত মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, ঠিক আছে। দেন আমরা এখানে বোরের মডেলেরও কিছু আমাদের দেখতে পাই যে কি সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। মানে বোরের সাফল্য কি, বোর হলো আমাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করে, ঠিক আছে। তোমরা দেখবে যে 3টা সাফল্য দেওয়া আছে, 3টা সীমাবদ্ধতা দেওয়া আছে। বোর কি করে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করে। তাহলে এর সীমাবদ্ধতা কি হচ্ছে,
বর্ণালী তো ব্যাখ্যা করতেছেই, তাহলে সীমাবদ্ধতাটা কি? সীমাবদ্ধতা হলে এই যে বোর যেই পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করার কথা বলে সেটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য। বোরের যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করার কথা বোর বলে গেছে সেটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমাদের এখনকার জন্য বলো বা পরবর্তীতেও যে কোনো সময় তোমাদের দরকার হবে। তাহলে বোরের ক্ষেত্রে কি বলছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক বর্ণালীটা শুধুমাত্র ব্যাখ্যা করা যায়। আবার কি বলতেছে যে হলো এদের কক্ষপথ বলতেছে বৃত্তাকার, ঠিক আছে, একটা যে কক্ষপথ থেকে বৃত্তাকার, কিন্তু সেই বৃত্তাকারের যে কক্ষপথটা সেটা কি হচ্ছে যে বৃত্তাকার ছাড়াও আরও উপবৃত্তাকার এগুলো পাওয়া যায়, সেগুলো সম্পর্কে বোর্ড বলতে পারে না ঠিক মতো। এছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমরা কি করবা, বইয়ে একবার করে রিডিং পড়লেই তোমরা হলো সেগুলো পেয়ে যাবা, সেগুলো বুঝে যাবা। এখন এই যে কোশ্চেনটা এটা যে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন এমন না, কিন্তু তোমাদের কি পড়া লাগবে অবশ্যই, কারণ এটা গ দাগে অনেক সময় আছে দিয়ে দেয়, অনেক বোর্ডে আছে গ দাগে যে হলো কোনটার মানে তুলনা করতে বলে, যে হাইড্রোজেনের ওই তোমার রাদারফোর্ডের এবং বোরের এই দুইটা যে পারমাণবিক যে মডেলটা সেটা তুলনা করতে বলে, ঠিক আছে। টপিকটা খুবই সহজ, এক দুইবার তোমরা যদি একটু সুন্দর মতো করে পড়ো তাহলে দেখবে পেরে যাবো। আচ্ছা, এইবার কি আসলো আমাদের পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, আচ্ছা এটা কি পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এই জিনিসটা আমরা বুঝি, একটা ইলেকট্রন বিন্যাস, একটা পরমাণু সোডিয়াম, ধরো সোডিয়াম কত থাকে 11, ঠিক আছে। এই পরমাণুটা প্রধান শক্তি স্তর, আমরা কিছু কিছু জিনিস এখানে আসবে যে প্রধান শক্তি স্তর, প্রতিটা জিনিসের কি থাকবে, প্রতিটা পরমাণুতে ইলেকট্রনগুলা প্রধান শক্তি স্তরে থাকবে, এবং তারপরে কিছু আমাদের কি রয়েছে উপশক্তি স্তর। একটা হলো প্রধান শক্তি স্তর, ঠিক আছে, শক্তি স্তর। এইগুলাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্রধান শক্তি স্তরকে আমরা কে এল এম এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এবং যে শক্তি স্তর রয়েছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এসপিডিএফ, এসপিডিএফ, ঠিক আছে। তাহলে উপশক্তি স্তরগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এসপিডিএফ, এসপিডিএফ। তাহলে প্রধান শক্তি স্তরকে কে এল এম এন আর উপশক্তি স্তরকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এইখানে কিছু কিছু জিনিস আছে, এখানে কিছু কিছু এমসিকিউ তোমাদের পড়বে যে প্রধান শক্তি স্তর, একটা প্রধান শক্তি কে মানে কি 1 নম্বর শক্তি স্তর রয়েছে, এল মানে 2 নম্বর, এম মানে 3 নম্বর, এন মানে 4 নম্বর শক্তি স্তর। এখন একটা শক্তি স্তরে কত সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে একটা শক্তি স্তর, বা হলো একটা শক্তি স্তরে কত সংখ্যক, তাহলে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা ইজিক্যাল টু 2n স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ কি বলছে যে একটি শক্তি স্তরে বা এন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার। এখন যদি আমি বলি 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, তাহলে n ইজিক্যাল টু 1 হইলে কয়টা হবে, 2 ইন্টু 1 দিয়ে, তাহলে 2টা। n ইজিক্যাল টু 2 নম্বর শক্তি স্তর বা 2 নম্বর প্রধান শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8টা। 3 নম্বর শক্তি স্তর n ইজিক্যাল টু 3 হইলে, তাহলে কে এল এম, দেন এম এ কি হবে, এই জায়গায় 3 3 9, 9 দুগুণে কত 18, তারপর 4 নম্বর শক্তি স্তরে কত, 4 4 16, 16 কত 32, এমনভাবে হবে, ঠিক আছে, যে আমাদের 2 8 18 এমনভাবে। তাইলে আমাদের শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো পালাম আমরা, একটা হলো কি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। সেম জিনিসটা যদি আমরা পাই, আমরা এবার বলবো কি প্রধান শক্তি স্তর বললাম, আমরা তো উপশক্তি স্তর সম্পর্কে পড়লাম যে এসপিডিএফ। আমরা উপশক্তি স্তর সম্পর্কে কি বললাম ভাইয়ারা বলো তো, এসপিডিএফ। এখন এই যে উপশক্তি স্তরগুলো আছে, তাহলে উপশক্তি স্তরেও তো কিছু কিছু ইলেকট্রন থাকবে, সেই উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, মানে এস উপশক্তি স্তরে কয়টা বা পি উপশক্তি স্তরে কয়টা ধারণ ক্ষমতা, এটা কি দ্বারা প্রকাশ করি আমরা, ইজিক্যাল টু কত 2 ইন্টু 12 2
ঠিক আছে, 2 × 12 + 1। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2 × 12 + 1। উপশক্তি স্তর কি কি হইতে পারে? এস হইতে পারে, পি হইতে পারে, ডি হইতে পারে, এফ হইতে পারে। এখন এস এর জন্য, ফর এস, তাহলে এস এর জন্য, এস এর জন্য আমাদের এল ইজিক্যাল টু কি হবে? 0। প্রথমটা যেহেতু, তাহলে সেহেতু প্রথমে আমরা এল এর মান কি হবে? এল এর মান সবসময় হলো এস এর জন্য কি হবে? 0। পি এর জন্য এল এর মান কত হবে? 1। ডি এর জন্য এল এর মান কত হবে? ডি এর জন্য এল এর মান কত হবে? 2। আর এফ এর জন্য এল এর মান কত হবে? এল ইজিক্যাল কত? 3। ঠিক আছে, এখন এস পি ডি এফ, এস এর জন্য এল এর মান কত? 0। পি এর জন্য এল এর মান কত? 1। ডি এর জন্য 2। এফ এর জন্য কত? 3। এগুলো খুবই সহজ এই জিনিসগুলো। তাহলে আমরা যদি বলি যে এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরবে, তাহলে আমরা কি বলবো? যে এস উপশক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরবে সেটা আমরা কিভাবে বুঝি? দেখো, এস এর জন্য আমরা কি জানি? এল এর মান কত? 0। তাহলে 2 × এটা 0 থাকলে তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 × 1 2। অর্থাৎ কি হবে? এরকম অন এস 2 হইতে পারবে। এটা সর্বোচ্চ কয়টা? অন এস 2। এটা হলো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ওর। দেন আমরা বোঝাই যে এস গেল, দেন পি উপশক্তি স্তরে কয়টা থাকতে পারবে? পি এর জন্য এল এর মান কত আমরা ধরছি? 1। পি এর জন্য এল এর মান কত? 1। ঠিক আছে, পি এর জন্য এল এর মান কত ধরছি? 1। তাহলে পি তে কয়টা থাকতে পারবে? যে 2 × 1 2 আর 1 3, 3 2 কয়টা? 6টা। ঠিক আছে, 1s1 2s1 দেন 2p, এটা কি হইতে পারে? যে 2p 6 হইতে পারবে, এটা সর্বোচ্চ। দেন ডি এর জন্য কয়টা থাকতে পারে? ডি এর জন্য কয়টা? ডি এর জন্য এল এর মান কয়টা? দেখো, ডি এর জন্য এল এর মান হলো 2। ডি এর জন্য এল এর মান কয়টা? 2। তাহলে ডি এর জন্য এল এর মান যদি 2 হয়, তাহলে 2 2 4 1 5, 5 5 কত? 10। দেন ডি গেল, তারপরে কি আসলো? এফ। এফ এর জন্য এল এর মান কত হইতে পারে? এফ এর জন্য এল এর মান কত হতে পারে? 3 হইতে পারে। তাহলে এফ এর জন্য এল এর মান 3। 3 2 6 1 7, 7 কত? 14। ঠিক আছে, এই হবে। তাহলে আমরা কি কোন শক্তি স্তরে, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেগুলোকে আমরা এইগুলো এমসিকিউর জন্য পড়বে তোমাদের। এবং সিকিউ যদি বড় একটা কোশ্চেন আসে সেটাও তোমাদের পড়বে, সেটা তোমাদের আমরা যখন সিকিউ সলভিংয়ে যাব তখন হলো আরও ভালোভাবে তোমাদের ব্যাখ্যা করা যাবে সেই জিনিসগুলোকে। ঠিক আছে, আচ্ছা, কোনো কোশ্চেন গেল? তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা এটা বেসিক একটা ধারণা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা যাই আর কি কি নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা, ইলেকট্রনের বিন্যাসটা এবার আমরা আরেকবার, ইলেকট্রনের বিন্যাস, যে একটা ইলেকট্রন সেটা কিভাবে বিন্যাস করা যায়। দেখো, একটা ইলেকট্রন বিন্যাসের জন্য যে সেইগুলো উপশক্তির স্তরে কিভাবে বিন্যাস হবে আমরা কি জানি? প্রথমে আমরা কি, এটা দেখো আমরা পাইছি কোনটা, এখানে কি আমরা পাইছি কি? যে শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² দ্বারা আমরা n = 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 8টা। 3 নম্বর শক্তি স্তরে কয়টা থাকতে পারবে? 18 থাকতে পারবে, তাই না? তাহলে শক্তি স্তরে তো আমরা বুঝে গেলাম। সেম জিনিসটা যদি আমরা এবার একটা ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে চাই, যে একটা ইলেকট্রন কত, ইলেকট্রন কিভাবে একটা শক্তি স্তরের মধ্যে বা কিভাবে সাজানো থাকবে সেটা যদি আমরা বোঝাতে যাই, যে সোডিয়ামকে আমরা নিলাম ধরো 11। ঠিক আছে, এইটা কিভাবে থাকবে, এইটা কিভাবে থাকবে, সেটা কিভাবে থাকে দেখো। এটা হলো প্রথমে সোডিয়াম 11। এখন এইগুলো থাকবে হলো আসলে শক্তি স্তরের থেকে উপশক্তি স্তরে, মানে একটা শক্তি স্তরের মধ্যে কয়টা কোন কোন উপশক্তি স্তর থাকবে সেটাও আমাদের দেখা লাগবে। সেটা আমরা কিভাবে বুঝি? খুব সহজভাবে বুঝি, n+l নীতির মাধ্যমে বুঝি। যে কোন উপশক্তি স্তরে কোনগুলো থাকবে সেটা আমরা কিভাবে বুঝি? n+l নীতি দ্বারা বুঝি। ঠিক আছে, যেমন আমাদের শক্তি স্তর, উপশক্তি স্তর কি কি আছে? 1s আছে, 2s আছে, দেন কত? 3 1s 2s, তারপর কি হলো? 2 এ কি কি থাকে? 2s 2p, তারপর কি আছে? 3s, তারপর কি আছে? 3p, দেন কি আছে? 3p গেল, 3d, তারপর আছে কত? 4s। এভাবে 4s 4p, তারপর কি আসে? 4s। ঠিক আছে, এইগুলো হলো এইভাবে আমাদের উপশক্তি স্তরগুলো একটার সাথে আরেকটা সাজানো থাকে, এইগুলো উপশক্তি স্তর। আর এই যে শক্তি স্তর কোনগুলো? এই যে 1 নম্বর শক্তি স্তর, এই যে 2 দ্বারা কি হচ্ছে? এটা এটা পুরোটুকু একটা হলো 2 নম্বর শক্তি স্তর, এটা কি হচ্ছে? 3 নম্বর, এবার কি হচ্ছে? 4 নম্বর শুরু হচ্ছে। ঠিক আছে, এইভাবে। কিন্তু দেখা যায় যে ব্যতিক্রম ঘটে, এই যে l+l নীতি। ঠিক আছে, এই জিনিসটা আমরা এবার দেখব
আমরা যদি এইখানে যাই, ঠিক আছে, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি আমরা এখানে কি পারলাম যে 1s 2s, ঠিক আছে, এইগুলার ক্ষেত্রে দেখা যাবে যে সব কিছুই ঠিকই আছে। প্রথমে 1s যাবে, 1s, তারপর কত 2s গেল, 2p গেল, 3s গেল, 3s এর মধ্যে তারপরে যাবে যদি ইলেকট্রন থাকে, তারপর কি 3s গেল, 3p তে যাবে। এখন দেখা যাচ্ছে যে 3d আর 4s এই দুইটার ক্ষেত্রে কোনটা আগে যাবে? 3d ও 4s, 4s এই দুইটা উপশক্তি স্তর, এই দুইটা উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো প্রথমে কোনটায় যাবে এই জিনিসগুলোকে ধারণা, মানে এই জিনিসগুলো জানার জন্য কি নীতি আছে? এই জিনিসগুলো জানার জন্য 3s ও 4p এর মধ্যে আগে কোনটা, আগে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে, ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে, আগে কোথায় ইলেকট্রন ঢুকবে, এই যে জিনিসটা যে কোথায় ইলেকট্রন ঢুকবে সেটা জানার জন্য আমাদের কি লাগে বলো তো? সেইটা জানার জন্য আমাদের লাগবে হলো n+l নীতি, n+l নীতি, ঠিক আছে। n+l নীতি ব্যবহার করে যে কোন উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে সেগুলো আমরা জানতে পারবো কি দ্বারা? n+l নীতি দ্বারা, n+l নীতি দ্বারা। এখন দেখি এইগুলা করে দেখি, ঠিক আছে। আমরা প্রথমে জানি যে ওই যে এর আগে আমরা পড়ছিলাম কি কি, লিখে নি শর্টে একটু, যে হলো এন এর মান তো এখানে দেওয়া আছে। এখন এস এর জন্য এল এর মান কত? এস এর জন্য, ঠিক আছে, এল এর মান 0, পি এর জন্য এল ইজিক্যাল টু কত? 1, ডি এস পি, ডি এর জন্য এল ইজিক্যাল টু কত? 2, আর এফ এর জন্য এল ইজিক্যাল টু কত? 3, ঠিক আছে। এইটুক তো আমরা জানি, এইটুক আমরা জানি, ঠিক আছে জিনিসটা। তাহলে এস এর জন্য এল এর মান কত হবে? এল এর জন্য এল এর মান কত হবে, সরি, পি এর জন্য এল এর মান কত? 1, ডি এর জন্য এল এর মান কত? 2, দেন হলো আমাদের এফ এর জন্য এল এর মান কত হবে? 3 হবে। এইগুলো আমরা জানি। তাহলে এই n+l নীতি ব্যবহার করে আমরা কি দেখব যে আগে 3D তে ঢুকবে নাকি আগে 4s এ ঢুকবে? কারণ ঢোকার কথা কোথায়? আগে প্রথম শক্তি স্তর ঢুকলো, দেন দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে সাজানো যাবে, দেন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনগুলো সাজানোর কথা ছিল, তারপরে চতুর্থ শক্তি স্তরে সাজাবে, তারপর আস্তে আস্তে পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঢুকবে। কিন্তু এইখানে দেখা যায় যে n+l নীতি যখন ব্যবহার করা হয় তখন কি হয় দেখো, যে 3D ইজিক্যাল টু কত? 3D এর ক্ষেত্রে n এর মান হলো 3, আর l এর মান, d এর জন্য l এর মান কত পাইছি আমরা? 2, অর্থাৎ কত হচ্ছে এখানে? 5 হচ্ছে। আর 4s এর ক্ষেত্রে দেখে যাই যে 4s ইজিক্যাল টু, এখানে কি হচ্ছে? n এর মান কত? n এর মান তো দিয়ে আছে ফোন, আর l এর মান কত? s এর জন্য l এর মান কত হচ্ছে? 0, তাহলে s এর জন্য l এর মান কত? 0 ইজিক্যাল টু কত? এখানে 4 থাকছে। অর্থাৎ এইটা কি বড় হচ্ছে আর এইটা কি হচ্ছে? পরে হচ্ছে, মানে ছোট হচ্ছে। আমাদের নিয়ম অনুসারে কি হবে? ইলেকট্রন সবার প্রথমে নিম্ন শক্তি স্তরটা পূরণ করবে, ইলেকট্রন সবার প্রথমে নিম্ন শক্তি স্তরটা পূরণ করবে, ইলেকট্রন সবার প্রথমে কি হচ্ছে? নিম্ন শক্তি উপশক্তি স্তরের কক্ষপথটা প্রথমে পূরণ করবে। এখন নিম্ন উপশক্তি স্তর কোনগুলা, সেই নিম্ন শক্তিটা মাপার জন্য আমরা এই n+l নীতিটা ব্যবহার করে থাকি। সেটা কি ব্যবহার করি? n+lটা কেন ব্যবহার করি? যে কোনটা শক্তি স্তর মানে বেশি শক্তি, কোনটা কম শক্তি, সেটা ব্যবহার করো, সেটা জানার জন্য আমরা এটা ব্যবহার করি। এখন যে 5, যেটা 5 থেকে 4 কি হচ্ছে? ছোট হচ্ছে, অর্থাৎ 3D তে কি হবে? পরে ঢুকবে, আর আগে কি হয়ে যাচ্ছে? 4s এ ঢুকে যাচ্ছে। তার কারণ কি? 4s যে উপশক্তি স্তর সেটা কি হচ্ছে? সেটা কম শক্তি পূর্ণ হচ্ছে, সেটা কম শক্তি তার গায়ে রয়েছে। এই জন্য প্রথম 1s এ গেল, তারপর 2s এ গেল, 2p তে গেল, 3s এ গেল, 3p তে গেল। এখন যাওয়ার কথা ছিল কিসে? 3D তে যাওয়ার কথা ছিল, বাট 3D তে যায় না। কারণ কি? 3D বেশি শক্তি, 3D এর গায়ে কি রয়েছে? বেশি শক্তি সম্পন্ন সেটা। সেজন্য কোথায় যাবে? আগে 4s এ যাবে, দেন কোথায় যাবে? দেন 3D তে যাবে, ঠিক আছে। তারপর কোথায় যাচ্ছে? 4p তে যাচ্ছে, 4p, তারপর কোথায় যাচ্ছে? 4p এর পরে হলো 4d, বা এইগুলো কি হবে? যত দূর পর্যন্ত যাইতে পারে ততগুলো পর্যন্ত আমাদের n+l নীতি ব্যবহার করে করতে হবে। n+l নীতি ব্যবহার করে আমরা দেখতে পারবো। বাট আমাদের যেসব মানে কোশ্চেনগুলো পড়ে, কোশ্চেন প্যাটার্ন আমাদের যেমন থাকে, এতে হলো সাধারণত 30 পর্যন্তই দেখা যায়। সো আমাদের এই যে 3D বলো পর্যন্ত গেলেই, বা 4p পর্যন্ত গেলেই মোটামুটি শেষ হয়ে যায় আমাদের এর বেশি জানা লাগে না। কিন্তু তারপরেও আমরা কিভাবে লিখতে হবে, কিভাবে করলাম, সেই জিনিসটা একটু জেনে রাখলাম, যে পরমাণুতে কিভাবে ইলেকট্রনটা বিন্যাস করার জন্য শক্তি স্তর আগে কোনটায় কি হবে।
তাহলে এইটা হলো আমাদের মেন জিনিস, ঠিক আছে। এটা কীভাবে আমাদের মুখস্থ হয়ে যাবে, এটা তো আমরা বারবার ব্যবহার করতে পারবো না। আমরা 1s 2s 2p 3s 3p 3d দেন 4p এগুলো সব আমাদের মুখস্থ হয়ে গেল। এখন আমরা একটু আগে কি পড়ছিলাম বলো তো, যে একটা উপশক্তি স্তর। একটু আগে দেখো এই যে এই লাইনে কি বললাম আমরা, যে এসে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, ডিতে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, এফে কয়টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এসে কয়টা, সর্বোচ্চ 2টা, পিতে কয়টা, সর্বোচ্চ 6টা, ডিতে কয়টা, সর্বোচ্চ 10টা, এফে কয়টা, সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকা পসিবল, ঠিক আছে। এর থেকে বেশি ইলেকট্রন আসলে কিন্তু থাকতে পারবে না। এখন আমরা যদি দেখি, যে কোনো একটা আমরা একটা করলাম, ধরো ইলেকট্রন বিন্যাস করব, যে সোডিয়াম, সোডিয়াম করলাম, সোডিয়ামের কত থাকবে, 11 থাকবে। 11টা কি থাকবে, পারমাণবিক সংখ্যা 11। এখন সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাবে যে 1s, প্রথমে 1s কি হবে 2, মানে 1s প্রথমে 1 নম্বর শক্তি স্তরে যে s অরবিটাল থাকবে শুধু, 2 নম্বর শক্তি স্তরে sp 2টা অরবিটাল থাকবে, তাহলে 1s গেল, 1s 2, 2p, সরি 2s, 1s গেল, এবার কত 1s 2s, 2s কত 2, দেন কত 3s, ওই 1s 2 2s 2, 2p কত হবে 6। এই কয়টা চলে গেল, প্রথমে হলো এখানে 2টা ইলেকট্রন চলে গেল 1s এ, দেন 2s এ চলে গেল হলো 2টা ইলেকট্রন, 2p তে চলে গেল কয়টা, 6টা ইলেকট্রন। তারপরে বাকি আছে কয়টা, মোট 2 4 6 10টা হয়ে গেল, আর বাকি আছে একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন এখনো বাকি আছে, সেই একটা ইলেকট্রন কোথায় যাবে, কোথায় যাবে, 2p গেল, এবার কোথায় আসে কথা, 3 কিসে যাওয়ার কথা, 3s এ, কোথায় যাওয়ার কথা, 3s এ যাওয়ার কথা, ঠিক আছে। এবার কোথায় যাওয়ার কথা, তাহলে 3s এ যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা, 3s এ যাওয়ার কথা। এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারি, যেমন হলো এই যে জায়গাটা খোপ দ্বারাও আমরা বোঝা যায়, এটা হলো 1s এর খোপ, ঠিক আছে, 1s ধরো। তাহলে এই 1s ইলেকট্রনটা কেমন থাকে, এইভাবে থাকবে, 2টা ঢুকলো। দেন হলো 2s, 2s ইলেকট্রন কেমন থাকবে, 2টা থাকবে, গেল। দেন আসলো কত, 2p, পিতে কয়টা, 3টা মোট হলো ইয়ে থাকে। এখন 2pতে কি হবে, 2pতে গেলে দেখা যাবে যে 2s, 2pতে কয়টা দেখা যাবে, একটা গেল, 2টা, 3টা, তার মানে কয়টা থাকবে আমাদের এখানেও 6টা গেল। তারপর বাকি যে একটা থাকবে সেটা হলো 3s এ যায়। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে, কিছু কিছু ব্যতিক্রম আছে। কেউ আমরা দেখি একটু যে কোনো ব্যতিক্রম কিছু কেউ বলতে পারে নাকি, আমরা সবাই একটু চেক করব যে কোনো ব্যতিক্রম কেউ বলতে পারে নাকি। দাঁড়াও, আমরা সবাই একটু দেখবো যে ব্যতিক্রম কোনো কিছু কেউ কোনো বলতে পারে নাকি। ও আচ্ছা, এখানে একটা বাদ আছে, যে এর ব্যতিক্রম কোনো একটা মৌল, ঠিক আছে, কোনো একটা মৌল কি হচ্ছে ব্যতিক্রম কোনো একটা মৌল, সেটা হলো কেউ বলতে পারে নাকি, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা নিজেরা একটা ব্যতিক্রম কিছু একটা ইয়ে করে নিই, যে ধরো ব্যতিক্রম শুরু হয় কোন জায়গা থেকে, ব্যতিক্রমটা শুরু হয় কোন জায়গা থেকে ইলেকট্রন বিন্যাসে। এইগুলো তো স্বাভাবিক নিয়ম। এখানে আমরা যাচ্ছি যে 1s 2 রয়েছে, 2s 2 রয়েছে, 2p 6 আছে, 3s 1 আছে, এগুলো স্বাভাবিক নিয়মে। কিন্তু ব্যতিক্রম শুরু হবে হলো পটাশিয়াম থেকে, ঠিক আছে। পটাশিয়াম কত নাম্বার, পটাশিয়াম মানে কি নাট্রিয়াম, এটা কত 19। এইটা যখন আমরা বিন্যাস করব ইলেকট্রনটা, তখন আমরা আস্তে আস্তে ব্যতিক্রমের মধ্যে যাব। কি ব্যতিক্রমে, যে এইখানে দেখো ইলেকট্রন কয়টা, 19টা, ইলেকট্রন কয়টা 19। তাহলে প্রথমে 1s কত 2, 2p কত, ওই 1s 2, 2s 2, 2p 6, এই গেল 10টা। দেন হলো 3s 2, 3s 2, 3p 6, এই কয়টা গেল দেখো, এই হলো 10 আর এই 8, 18টা, কিন্তু আছে কয়টা 19টা। তাহলে এবার 3pর 3s 2 3p, এবার 3dতে যাওয়ার কথা ছিল, 3dতে কি ছিল, যাওয়ার কথা ছিল, 3dতে না যে কোথায় যায়, 3dতে না যে কোথায় যায় 4s এ চলে যায়, 3dতে যায় না। তার কারণ কি, সেই n+l নীতি, সেই n+l নীতিতে যাওয়ার ইয়ে না যে কোথায় যায় 4s এ চলে যায়। 3dতে যাওয়ার কথা ছিল, সেটা না যে কোথায় চলে যায় 4s এ চলে যায়। 3dতে না যাওয়ার কথা ছিল, সেটা না যে কোথায় চলে যায় আমাদের 4s এ চলে যায়। এই 4s এ যাওয়ার কারণে কি হয়ে যায় দেখো, 4s এ যখন গেল তখন কি হয়ে যাচ্ছে দেখো, এইখানে যে 3d ছিল,
এই যে 3D এখানে ধরো থাকার কথা ছিল, কিন্তু সেইটা কি হচ্ছে, সেইটা কিন্তু যায়নি সেখানে। অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে কয়টা থাকছে, 8টা থাকতেছে, 4 নম্বরে কয়টা, একটা যাচ্ছে, আর 1 নম্বরে কয়টা, 2টা, তাহলে এইখানে হলো 2 8, এখানে কয়টা, 8টা, আর এখানে একটা, তাহলে এই হলো মোট কয়টা গেল, 19টা। তাহলে এখানে কেন 3D-তে গেল না সেটা আমরা কি এর আগেই বুঝাইছি, যে কেন, যে ইলেকট্রনগুলো সবার আগে কি হচ্ছে, নিম্ন শক্তি স্তরটা হলো পরিপূর্ণ করবে। সেই নিম্ন শক্তি স্তর যখন পরিপূর্ণ হয়ে যাবে, তারপরে সেগুলো কোথায় যাবে, উচ্চ শক্তি স্তরে যাবে। আগে কি হবে, আগে নিম্ন শক্তি স্তরটা পরিপূর্ণ করবে, তারপরে কোথায় যাবে, উচ্চ শক্তি স্তরে যাবে। এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে আমাদের কিন্তু দেখতে হবে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, ঠিক আছে। এইটা গেল, এটা হলো n+l নীতির ব্যতিক্রম। এটা কি n+l এর ব্যতিক্রম। এবার আরো কিছু কিছু ব্যতিক্রম তোমরা এখন তো সবগুলাই করবা, ঠিক আছে, দেখবে তোমাদের বইতে একটা ছকই দেওয়া আছে, সেই ছকের থেকে করবা। বাট আরো কিছু কিছু ব্যতিক্রম পাওয়া যায়, যেমন কি ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের কত, নাইট্রোজেন কত, 7, ঠিক আছে। এখন কত, এখানে 1s2, 2s2, 2p, 2p, 1s2 গেল, 2s2 গেল, এবার কি হচ্ছে 2p, 2p-তে কয়টা, 4টা গেল আর 3টা, ঠিক আছে, 2p3, তাহলে 4 আর 3 কয়টা, 7টা চলে গেল, নাইট্রোজেন গেল। অক্সিজেনেরটাও আমরা করি, তাহলে 1s2 এখানে কি হচ্ছে, 1s2, 2s2, 2p কত হচ্ছে, 2p এখানে মানে প্রতিটা, যেমন যে এখানে হলো কয়টা, দেখো এখানে আমরা কেন 6 লিখি নাই, তার কারণ আমাদের ইলেকট্রন কয়টা, 7টা, ইলেকট্রন কয়টা, 7টা, তার এইটাই গেল 2টা, প্রথম শক্তি স্তরে 2s2-তে গেল 2টা, আর যে বাকি ছিল 3টা সেটা কোথায় গেল, 2p3-তে গেল। এখানে সেম জিনিসটা, আমাদের 1s2-তে গেল 2টা, 2s2-তে গেল 2টা, 2p কত হচ্ছে, এখানে 4-এ গেল 4টা, তাহলে 4 4 8। সেম জিনিসটা আমরা আস্তে আস্তে এখানে যেমন সোডিয়াম গেল, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ব্রোমিন, যত কিছু আছে সবগুলোরই কিন্তু ইলেকট্রন বিন্যাস করা সম্ভব, কিন্তু এর মধ্যে কিছু কিছু ব্যতিক্রমগুলো আছে, সেগুলো কি হবে, সেইগুলোই আমাদের জানা লাগবে। তার একটা হলো n+l নীতি ব্যতিক্রম, কিছু কিছু আছে স্থায়িত্বের ব্যতিক্রম। এই সবগুলো মিলেই কিন্তু এই যে যে ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করতে হবে সেটা আমাদের জানা লাগবে। এখন এই জিনিসগুলো জাস্ট তুমি যদি দেখো তাইলে তো হবে না, এইগুলো কি করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এইগুলো কি করতে হবে ভাইয়া, তোমাকে মানে যতটুকু সম্ভব নিজে হাতে করে করতে হবে এই ইলেকট্রন বিন্যাসগুলো, কারণ এইগুলো এখন যত তুমি স্মুথলি করতে পারবা, তোমার যে এমসিকিউ বলো, তোমার সিকিউ বলো, সেই অ্যান্সারগুলো দিতে তোমার ততটাই স্মুথলি তুমি দিতে পারবা। নেক্সট যে টপিকটা আমরা কি কি দেখি, টপিকগুলা আর কিছু আছে, আভেয়িক পারমাণবিক ভর, আইসোটোপ। আচ্ছা, নেক্সট টপিক কি, আইসোটোপ। নেক্সট টপিক বাজে করে, নেক্সট টপিক কি ভাইয়া, আইসোটোপ, ঠিক আছে। নেক্সট টপিক কি, আইসোটোপ। এখানে দেখো আইসো মানে হলো একই, ঠিক আছে, আইসো মানে একই, আইসো মানে কি একই, আর টপ মানে কি প্রোটন, ঠিক আছে। আইসোটপ, টপ প লাস্টে কি প রয়েছে না, তাহলে এটা প্রোটন সংখ্যা, যেইগুলোর প্রোটন সংখ্যা একই হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে সেইগুলোকে আইসোটপ বলে। তাহলে কি প্রোটন, প্রোটন হলো একই, ভর হলো ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, সেই সকল জিনিসগুলোকে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, কি কি দেওয়া আছে, যে হাইড্রোজেনের 3টা জিনিস, একটারে বলছি আমরা প্রোটিয়াম, প্রোটিয়াম, একটাকে বলছি ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, আর একটাকে বলছি কি ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, ঠিক আছে। এই প্রোটিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের সবগুলোরই প্রোটন সংখ্যা সেম, অর্থাৎ 1। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি বলি আমরা, 1 বলে থাকি, কিন্তু এদের ভর সংখ্যা যদি আমরা দেখি তাহলে এইটার হলো ভর সংখ্যা 1, এইটার কত 2, এটা কত 3, তাইলে ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা সবগুলোর ভিন্ন, জাস্ট প্রোটন সংখ্যা সমান। তাইলে এই যে যে হাইড্রোজেনের যে 3টা, এইগুলো একটা আরেকটার আইসোটোপ হিসেবে কাজ করবে। এগুলো কি করবে, একটা আরেকটার আইসোটোপ হিসেবে কাজ করবে। আইসোটোপ আছে, আইসোটন আছে, আইসোবার আছে, এক একটা এক এক রকম জিনিস। যে আইসোটন যে জিনিসটা সেটা কি হচ্ছে, নিউটন সংখ্যা একই হচ্ছে। আইসোবার যেটা সেটা কি হচ্ছে, ভর সংখ্যা একই হচ্ছে। সো এইগুলো কি হবে, যে একটু মানে একটু তোমাদের বইতে একটু রিডিং পড়লে এগুলো তুমি সব
ক্লিয়ার তোমার কাছে হয়ে যাবে, এগুলো জানি। জাস্ট তোমার প্র্যাকটিস কোনগুলো করা লাগবে, ইলেকট্রন বিন্যাসটা প্র্যাকটিস করা লাগবে, কারণ ওইটা কি এইটার থেকে কিন্তু একটা পড়বে তোমার সিকিউ, একটা গ থাকবে একটা ঘ থাকবে, কোনো একটা ব্যতিক্রম তোমাকে তুলে দেবে। আর এইগুলা যে আইসোটোপ এইগুলো জাস্ট তুমি একবার রিডিং পড়লে যথেষ্ট তোমার জন্য। ঠিক আছে, এবার আমরা একটু নেক্সটে যাই। নেক্সটে আর কি আছে? আচ্ছা, নেক্সটে কি আছে? পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, নেক্সটে কি আছে? আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা কি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা আমরা মনে হয় বিজ্ঞান বই থেকে পারি, যে কি কোনো একটা পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। কোনো একটা পরমাণুর ভর বাই কার্বন, আচ্ছা কোনো একটা মৌলের ভর বা পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের পারমাণবিক যে ভর আছে সেই ভরের 1/12 অংশ। এটাই হচ্ছে কি হচ্ছে, এটাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। কোন একটা পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটা কি? এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, এখন এই আপেক্ষিক পারমাণবিক ভর এটা কার হিসেবে তুলনা করা হয়? কার্বনের সাথে তুলনা করা হয় এগুলো সাধারণত। তাইলে আমরা প্রথম থেকে একটু দেখি, সবাই একবার রিভাইজ দিয়ে দেখি যে কোনটা কি আমরা ভুল করছি বা ঠিক করছি। প্রথম আমরা কি পড়ছিলাম? প্রথমে পড়ছিলাম হলো মৌলের প্রতীক। প্রথমে আমরা কি দেখছিলাম? যে মৌলের প্রতীক সম্পর্কে আলোচনা করছিলাম। প্রতীকগুলা হলো কোন জায়গায় কোনগুলো গ্রিক শব্দ তার সেইগুলো, মানে প্রথম যে একটা দুইটা ওয়ার্ড আছে বা হলো অ্যালফাবেট আছে সেইগুলো ব্যবহার করে করা হয়। দেন আমরা কি দেখছি? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এটা সম্পর্কে পড়ছি। পরমাণু, অণু সম্পর্কে আমরা পড়ছি। দেন আমরা কি, যে একটা সাংগঠনিক কণা, যে একটা কণায় বা একটা পরমাণুতে কি কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন আছে আর নিউট্রন আছে। এখন এই ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের ভর কত, এইগুলো আমাদের কি এমসিকিউ এর জন্য আমাদের পড়েছি। দেন আমরা কি নিউট্রনগুলো পড়েছি। নিউট্রনের হলো প্রকৃত চার্জ কত হবে, এর হলো ভর কত হবে, এর হলো আধান সংখ্যা কি হবে, সেগুলো আমরা দেখেছি। এইগুলোর পরে আমরা হলো মেন ভর সংখ্যা, এই জিনিসটা সম্পর্কে আমরা দেখছি। একটা সোডিয়াম দিয়ে আমরা হলো এটা বিবেচনা করছি। জিনিসটা কি, যে বাম পাশের নিচে সবসময় কি তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লেখা থাকে, বাট উপরের দিকে কি লেখা থাকে? তার ভর সংখ্যা লেখা থাকে। বাম পাশের নিচে হলো প্রোটন বা পারমাণবিক সংখ্যা, উপরের দিকে ভর সংখ্যা লেখা থাকে। আর এই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা যদি করা হয় তাহলে পাওয়া যায় হলো নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা মাইনাস প্রোটন বা পারমাণবিক সংখ্যা যদি করা হয় তাহলে পাওয়া যায় নিউট্রন সংখ্যা। এখন নিউট্রন সংখ্যা আমরা তো বের করতে পারবো। এরপর আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা তোমাদের বলছি যে তোমরা হলো আরও ভালোভাবে হলো কি পড়বা, তোমরা রিডিং, এইটা একটা জাস্ট তোমরা হলো রিডিং দিবা 2বার, তাহলে রাদারফোর্ডের যে পারমাণবিক মডেল এবং বোরের যে পারমাণবিক মডেল, এই দুইটা সম্পর্কে তোমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান চলে আসবে। ঠিক আছে, রাদারফোর্ড গেল, বোরের গেল। দেন পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এটা সম্পর্কে আমি যদি একটু আরেকবার বলি তোমাদেরকে, কি হয় দেখো, একটা পরমাণুতে কিছু কিছু প্রধান শক্তি স্তর আছে, সেই প্রধান শক্তি স্তরগুলোকে ঘিরে কিছু কিছু উপশক্তি স্তর আছে। এখন প্রধান শক্তি স্তরগুলোকে আমরা কি বলবো? কে এল এম এন, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর শক্তি স্তর, কে এল এম এন দ্বারা প্রকাশ করি। এখন এইগুলোকে ঘিরে কি আছে? উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস পি ডি এফ। সেগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন এস উপশক্তি স্তর, তারপরে পি উপশক্তি স্তর, তারপরে ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর। এখন আমাদের যখন ইলেকট্রন বিন্যাস আমরা যখন করবো, তখন কি আমরা জাস্ট ওই যে কে এল এম এন দ্বারাই সীমাবদ্ধ থাকবো? না, তখন কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে উপশক্তি স্তর দিয়ে, যে কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাবে। এখন এই উপশক্তি স্তরগুলোকে এসপিডিএফ, 1 নম্বর যে কক্ষপথ বা 1 নম্বর যে প্রধান শক্তি স্তর, সেখানে উপশক্তি স্তর কয়টা? জাস্ট একটা, অনেস। 2 নম্বরে কয়টা থাকবে? 2টা থাকবে, অনেস আর 2p। 3 নম্বরে কয়টা থাকবে? 3টা থাকবে, অনেস, 2p, ওই সরি এটা কি, যে 3s, 3p, 3d। 4-এ কয়টা থাকবে? 4টা থাকবে। কী কী থাকবে? 4s, 4p, 4d, 4f, এরকমভাবে যাবে। এখন কোন উপশক্তি স্তরে প্রথমে ইলেকট্রনগুলো প্রবেশ করবে সেইটা যাচাইয়ের জন্য কি আমরা ব্যবহার করি? n+l নীতি ব্যবহার করি। ঠিক আছে, যেই উপশক্তি স্তরের শক্তি কম সেই উপশক্তি স্তরকে আমরা কি বলি? আগে ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। যেই উপশক্তি স্তরের শক্তি কিছুটা কম সেখানে কি হবে? আগে প্রবেশ করবে। এজন্য আমরা কি দেখাচ্ছিলাম? দেখো, যেই উপশক্তি স্তরের শক্তি কম সেখানে ইলেকট্রনগুলো কি হবে? আগে প্রবেশ করবে। সেখানে কি হবে? ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে। যেমন কি, প্রথমে 1s এ প্রবেশ করবে, তারপরে কোথায় হবে? 2s এ যাবে, তারপরে 2p তে যাবে, তারপর 3s এ যাবে, তারপরে যাবে 3p তে, তারপরে এইবার এই 3p এর পরে যাওয়ার কথা ছিল 3d তে, কিন্তু 3d তে যায় না। তার কারণ কি? তার কারণ n+l নীতি অনুসারে আমরা শক্তিটা মাপি, যে একটা উপশক্তি স্তরের শক্তি কতটুকু, সেটা মাপার জন্য আমরা কি করি? যে n এর মান তো আমরা দিয়ে আছে, এই যে 3, 4, এগুলো n এর মান। আর l এর মান কি হবে? s এর জন্য l এর মান হলো 0,
পি এর জন্য এলিমেন্ট 1, ডি এর জন্য এলিমেন্ট 2, এফ এর জন্য এলিমেন্ট 3। এখন এইগুলো দ্বারা আমরা মাপি, যেমন 4s যদি আমরা দেখি তাহলে 4 n প্লাস এল নিতি 4 প্লাস এস এর জন্য 0 মান, এল এর মান তাহলে 4 প্লাস 0 4 হচ্ছে, আর এই 3ডির ক্ষেত্রে কত হচ্ছে 5 হচ্ছে। তাইলে এটা হলো বেশি শক্তি, 3ডিতে বেশি শক্তি কনজার্ভ করে, আর 4s কি কম শক্তি সম্পূর্ণ, এটাই উপশক্তি স্তর। এজন্য আগে কোথায় যাবে ইলেকট্রন, 4s যাবে, দেন কোথায় যাবে 3ডিতে যাবে, ঠিক আছে। আগে হলো 4s যাবে, দেন 3ডিতে যাবে, এইটা দ্বারা বোঝাই। এখন কিভাবে সেই ইলেকট্রনগুলো যায় সেগুলো কি আমরা পটাশিয়ামের ক্ষেত্রে আরো ভালোভাবে বোঝা যাবে। যেমন কি হবে 4s, এখানে এটাই হলো ব্যতিক্রম, ধরো আমাদের n প্লাস এল নিচি এখানে কাজ করে। প্রথম 1s2 2s2 2p6 3s2 3p6 4s অন, এখানে কি হয় 3d অন দিতে পারতাম, বাট 3d অন তো যাবে না, তার কারণ কি ডিতে আগে যায় না ইলেকট্রনগুলো কোথায় যায় 4s এ যাবে, সেই জন্য আমরা কি 4s অন ব্যবহার করি। সেম জিনিসটা যদি আমরা আরেকবার করি, পটাশিয়াম গেল, আমরা যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে করে থাকি, ক্যালসিয়াম ঠিক আছে, ক্যালসিয়াম কত 20, এখানে কি হচ্ছে 1s, প্রথমে 2 2s 2 3s, ওই সরি 2s 2 2p 6 3s 2 3p 6, এই চলে গেল কয়টা 18টা ইলেকট্রন আমরা চলে গেছে, ঢুকে গেছে। এবার কি হচ্ছে 3pর পরে যাওয়ার কথা ছিল কোথায় 3dতে, বাট 3dতে না যেয়ে কোথায় যাবে 4s, 4s এ কয়টা 18 আর 2 20, তাহলে 18 আর 2 20, তাহলে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এখন এইগুলো তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবা, পরীক্ষাতে এইটা লিখলে তো লিখার পরে এই জায়গায় যে এসে 2টা ইলেকট্রন, এই এসে কয়টা 2টা, আর এখানে আছে হলো পি, এটা হলো 2 নম্বর শক্তি স্তর, তাহলে এটা হলো 1 নম্বর শক্তি স্তর, এটা হলো কয়টা 2 নম্বর শক্তি স্তরে খোপ থেকে কয়টা 3টা করে, তাহলে এখানে 6টা ইলেকট্রন প্রতিটা হলো 2টা করে বসতে পারে, এই হলো বসে গেল, তাহলে এই হলো 2 নম্বর শক্তি স্তর। এবার হলো 3 নম্বর যে শক্তি স্তরটা, সেটাই হলো এই হলো 2টা এখানে বসলো, এটাই বসলো কয়টা 3টা, ওই 6টা, আর 4s বা 4 নম্বর শক্তি স্তর কয়টা জাস্ট হলো 2টা, এটা হলো 4 নম্বর শক্তি স্তর। এইটুকু হলো কয়টা 3 নম্বর শক্তি স্তর, এই 2টা মিলে কি হচ্ছে 2 নম্বর শক্তি স্তর তৈরি হচ্ছে, আর এইটা মিলে কি হচ্ছে 1 নম্বর শক্তি স্তর তৈরি হচ্ছে। তাহলে এইভাবে ইলেকট্রনগুলো কি হচ্ছে বিন্যস্ত হচ্ছে, এইভাবে ইলেকট্রনগুলো কি হচ্ছে ভাইয়া বিন্যস্ত হচ্ছে, এইভাবে ইলেকট্রনগুলো কি হচ্ছে একটা অপরটার সাথে বিন্যস্ত হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি আরেকবার আমরা এরপর আমরা কি পাচ্ছি আইসোটোপ সম্পর্কে কিছু ধারণা পাচ্ছি। এই জায়গায় জাস্ট একটা উদাহরণ দিয়ে আছে এমসিকিউর জন্য, তোমরা চাইলে আরও উদাহরণ তোমাদের বইতে তোমরা পাইয়ে যাবা। দেন আমরা যাই কিসে আপেক্ষিক পারমাণবিক ভর, তারপরে মোটামুটি আমাদেরকে আজকের এই অধ্যায়টার মোটামুটি একটা গঠন শেষ পদার্থের। অধ্যায়টা কি হচ্ছে, অধ্যায়টা কিন্তু খুবই সহজ, অধ্যায়টা সহজ কিন্তু তোমাদের কাছে নতুন, শুধু এইটুক জিনিস যে অধ্যায়টা খুবই সহজ, তোমাদের কাছে একটু নতুন। তোমরা যদি একটু মানে রিল্যাক্সে ক্লাসটা দেখো, দেখার পরে একটু নোট করো, নোট করার পরে কি হবে যে তোমরা হলো নিজে নিজে যেই আমি প্র্যাকটিসগুলো বাসায় দিলাম, যেই প্র্যাকটিসগুলো কোনগুলো, যে ইলেকট্রন বিন্যাস করা, ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় নিজে কলমে হাতে কলমে করতে হবে। আমি যেই দেখতেছো আমার দেখাই তোমার হয়তো তোমরা পারলে কেমন লাগবে যে হ্যাঁ হয়তো পারবো, কিন্তু আসলে কিন্তু এতটাও মানে ইজি না যতক্ষণ না তোমরা নিজের প্র্যাকটিস করতেছো। যখনই প্র্যাকটিস করে দেখবা যে তুমি 10টা ইলেকট্রন বিন্যাস করলে, তুমি হলো কয়েকটা কঠিন আছে সেই বইয়ের কিছু আছে, বইয়ের সাথে তুমি মিলাইতে পারবা, বইয়ে তোমাদের সবগুলোই করে দেওয়া আছে, প্রথম 30 মনে হয় 30টা করে দেওয়া আছে। সো এইগুলো যখন তোমরা নিজে নিজে করবা, নিজে তোমাদের নিজের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। আর সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।